তিন ম্যাচের ওয়ানডে সিরিজের তৃতীয় এবং শেষ ওয়ানডে ম্যাচটি খেলতে রবিবার ১৬ আগস্ট সকাল ৯:৩০টায় বসুন্ধরায় মুখোমুখি হচ্ছে বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দল এবং মালয়েশিয়া ক্রিকেট দল। প্রথম দুইটা ওয়ানডে ম্যাচের দুইটাতেই বাংলাদেশ জিতেছে। প্রথম ওয়ানডে ম্যাচে তো ১৫৩ রানের বড় ব্যবধানে জিতেছিল। দ্বিতীয় ওয়ানডে ম্যাচে যদিও একটু কষ্টসাধ্য জয় অর্জন করেছে অনূর্ধ্ব-২৩ দল, তারা মাত্র ৩ উইকেটে জয়লাভ করেছে। এখন তৃতীয় ওয়ানডে ম্যাচের বিষয়টা হচ্ছে যে তৃতীয় ওয়ানডে ম্যাচে বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দলের একাদশে কয়টা পরিবর্তন আসতে পারে সবশেষ ওয়ানডে ম্যাচের একাদশ থেকে। আমরা প্রথম দুইটা ওয়ানডে ম্যাচে যদি কিছু ভালো কিছু পেয়ে থাকি, যেটা লং টার্মে এটার উপকারিতা পেতে পারি এই সিরিজ থেকে আমরা, সেটা হচ্ছে শেখ পারভেজ জীবনের দুইটা ম্যাচই পরপর 5 অর্জন করা। প্রথম ম্যাচে 7 ওভার 5 বলে মাত্র 16 রান দিয়ে 5 উইকেট, তারপর দ্বিতীয় ম্যাচে 8 ওভারে মাত্র 23 রান দিয়ে 5টা উইকেট শিকার করেছে। পরপর দুই ম্যাচেই 10 উইকেট শিকার করা শেখ পারভেজ জীবনকে তৃতীয় ম্যাচেই তো দর্শকরা আবারও চাইবে। এখন দেখার বিষয় তৃতীয় ম্যাচে কি তাকে বিশ্রাম দিয়ে অন্য কাউকে খেলাতে যায় কিনা। তবে আমার কাছে মনে হয় না তারা শেখ পারভেজ জীবনকে বসাবে তৃতীয় ম্যাচে, কারণ তার বিকল্প হিসেবে দলের মধ্যে এমন কোনো স্পিনার নেই যাকে খেলানোর জন্য তাকে বিশ্রাম দিতে হবে। এখন যদি আসি আলোচনায় এটাতে যে একাদশটা কিরকম হতে পারে, সবশেষ গত ওয়ানডে ম্যাচে প্রথম ওয়ানডে ম্যাচ থেকে 3টা পরিবর্তন নিয়ে নেমেছিল অনূর্ধ্ব-23 দল, যেখানে ওপেনার ব্যাটসম্যান জাওয়াদ আবরারের জায়গাতে খেলেছিল ওপেনার আদিল বিন সিদ্দিক, মিডল অর্ডার ব্যাটসম্যান শাহরিয়ার সাকিবের জায়গায় খেলেছিল দেবাশিস দেবা, এবং পেসার মারুফ মির্জার জায়গায় খেলেছিল রাহিন আহমেদ। এখন তৃতীয় এবং শেষ ওয়ানডে ম্যাচে যারা এখন পর্যন্ত কোনো ম্যাচ খেলতে পারেনি তাদেরকে তো সুযোগ দেওয়া হবেই, পাশাপাশি টিমের মধ্যে একটা মোটামুটি একটা ভালো পরিবর্তন হতে পারে। দ্বিতীয় ওয়ানডে ম্যাচে ওপেন করেছিল আদিল সিদ্দিক এবং ইকবাল হোসেন। এর মধ্যে আদিল সিদ্দিক গত ম্যাচটাই তার প্রথম ছিল দ্বিতীয় ওয়ানডে ম্যাচ, যেখানে 1 বলে 0 করে আউট হয়ে গেছে। তার ওপেনিং পার্টনার ইকবাল হোসেন 26 বলে 26 করেছে, সে দুইটা ওয়ানডে ম্যাচে খেলেছে। যেহেতু জাওয়াদ আবরারের মতো ব্যাটসম্যানকে প্রথম ওয়ানডের পর বসিয়ে দেওয়া হয়েছে, তার একাদশে ফেরার সম্ভাবনা আছে। পাশাপাশি রিফাত বেক একজন ওপেনার ব্যাটসম্যান রয়েছে যে দুই ম্যাচের একটাও খেলতে পারেনি। রিফাত বেক তো একাদশে তাকে সুযোগ দেওয়া হবে। যদি রিফাত বেককে সুযোগ দেওয়া হয় তাহলে এই দুই ওপেনারের যে কোনো একজনকে বসানো হবে। তবে যদি সাথে জাওয়াদ আবরারকে আনা হয় সেক্ষেত্রে দুইটা ওপেনারকে বসিয়ে আবরার এবং রিফাত বেককে খেলানো হতে পারে। রিফাত বেক কনফার্ম একাদশে চলে আসবে, কারণ সে এখন পর্যন্ত একটা ওয়ানডেও খেলেনি। 3 নাম্বার অধিনায়ক কালাম সিদ্দিকী, সে তো দলে থাকছেই। তবে তারা যদি চায় যে যেহেতু বাংলাদেশ অনূর্ধ্ব-23 দল সিরিজটা জিতে গেছে, তারা চাইলে কালাম সিদ্দিকী অলিনের অধিনায়কত্বের দায়িত্বটা অন্য কাউকে দিয়ে সে চাইলে বিশ্রামে গিয়ে অন্য একটা ক্রিকেটার খেলার সুযোগও করে চাইলে দিতে পারে। এখন সেটা টিম ম্যানেজমেন্টের সিদ্ধান্ত যে তারা কালাম সিদ্দিকীকে বসাবে কিনা। আমার কাছে মনে হয় যে সে খেলতে পারে। চতুর্থ পজিশনে দুইটা ম্যাচই খেলেছে অলরাউন্ডার রিজার্ভ হোসেন, যদিও অলরাউন্ডার হলেও তাকে দুই ম্যাচে বোলিং করানো হয়েছে মাত্র 6 ওভার, 3-3-6 ওভার। প্রথম ম্যাচে 3 ওভার 13 রান দিয়ে উইকেট নেয়, দ্বিতীয় ম্যাচে 3 ওভার 16। কোনো ম্যাচে 5-6 ওভার বোলিং করতে পারেনি, তাই বোলিংটাতে জাজ করার সুযোগ নেই। তবে ব্যাটিং এর কথা বললে গত ম্যাচে 34 বলে 18 রান করে সে আউট হয়েছে, প্রথম ম্যাচে ভালো করতে পারেনি। এখন রিজার্ভ হোসেনকে কি তারা তৃতীয় ওয়ানডে ম্যাচে কন্টিনিউ করবে কিনা এটা দেখার বিষয়। তবে যেহেতু মাত্র দুইটা পেসার নিয়ে দল খেলে, সেই হিসাবে দ্বিতীয় পেসার রিজার্ভ হোসেন তো থাকবে। 5 নাম্বারে নেমেছিল উইকেট কিপার পেসার আব্দুল্লাহ, প্রথম ম্যাচে 54 করলো, দ্বিতীয় ম্যাচে 5 বলে 0 করে আউট হয়ে গেছে। আব্দুল্লাহ উইকেট কিপিং দায়িত্বের কারণে সে তো থাকবেই। 6 এবং 7 নম্বর পজিশনে নেমেছিল দুই অলরাউন্ডার আহরার আমিন পিয়ান এবং দেবাশিস দেবা। আহরার আমিন পিয়ানের কথা যেটা যদি বলি, দুইটা ম্যাচেই দুইটা 50 করেছে, কনসিস্টেন্ট ব্যাটিং তার থেকে দেখেছি আমরা। প্রথম ওয়ানডে ম্যাচে যেখানে সে 62 বলে 61 রানের একটা দুর্দান্ত 50 আর উর্দু ইনিংস খেলেছে। দ্বিতীয় ওয়ানডে ম্যাচে 76 বলে 57 রান করে অপরাজিত ছিল। আহরার আমিন পিয়ান থাকবে, তাকে বসে অন্য কাউকে আনার কোনো সুযোগ আমি দেখছি না, এবং মেইন ব্যাটসম্যানকে বসানো ঠিক হবে না। দ্বিতীয় ওয়ানডে ম্যাচে আমাদের জিততে কিন্তু কষ্ট করে জিততে হয়েছে, 3 উইকেটে জয় পেয়েছি আমরা, 7 উইকেট পরে গিয়েছিল। সেই হিসাবে একমাত্র আহরার আমিন পিয়ানই অপরাজিত ছিল, তাকে বসানো রিস্ক এখন হয়তো তারা নিবে না। সাথে নেমেছিল দেবাশিস দেবা, প্রথম ম্যাচ খেলতে নেমে 41 বলে 58 রানের একটা টি-20 ম্যাচের ব্যাটিং করেছে, তাকে অবশ্যই তৃতীয় ওয়ানডে ম্যাচেও দেখা যাবে। তারপর অলরাউন্ডার মাহমুদুর রহমান রাব্বি 5 বলে 4 রান করে আউট হয়ে গেছে, বল হাতে 8 ওভারে 34 রান দিয়ে কোনো উইকেট শিকার করতে পারেনি। তবে যেহেতু দলের মূল বাহাতি স্পিনার সে, মাহমুদুর রাব্বিকে বসানো হবে না, সে থাকবে। শেখ পারভেজ জীবন 2 ম্যাচে 2টা 5-5 10 উইকেট শিকার করেছে, সে তো থাকছেই। এবং যেহেতু ব্যাকআপ কোনো স্পিনার নেই দলের মধ্যে যে কাউকে খেলানোর সুযোগ দেওয়ার মতো কোনো পরিস্থিতি তৈরি হয়নি, শেখ পারভেজ জীবন একাদশে থাকবে। শেষে যে দুইজন জিরোন বোলার ছিল স্বাধীন ইসলাম এবং রাহিন আহমেদ। স্বাধীন ইসলাম গত ম্যাচে 9 ওভারে 36 রান দিয়ে 2টা উইকেট শিকার করেছে, লেগ স্পিনার। প্রথম ম্যাচেও সে 32 রান দিয়ে 2টা উইকেট শিকার করেছে। স্বাধীন ইসলামও একাদশে টিকে যাওয়ার কথা। 11 নম্বর পজিশনে নেমেছিল রাহিন আহমেদ, মারুফ মৃধার জায়গাতে খেলতে নেমে 8 ওভারে 52 রান দিয়ে 2টা উইকেট শিকার করেছে। 52 রানটা আসলে এই পিচের
কনসিডারেশনে আসলে বেশি এক্সপেন্সিভই বলা যায়। সেই হিসাবে তারা হয়তোবা তৃতীয় এবং শেষ ওয়ানডে ম্যাচে রাহিন আহমেদকে বসাবে। তবে বসিয়ে মারুফ মৃধার সম্ভাবনা সবচেয়ে বেশি হচ্ছে আব্দুর রহিমকে খেলানোর। ডানহাতি পেসার আব্দুর রহিম একটা ওয়ানডে তো খেলেনি। আব্দুর রহিমকে তো অবশ্যই সুযোগ তারা করে দিতে চাইবে, সেক্ষেত্রে রাহিন আহমেদের জায়গাতে তাকে আনা হবে। এখন বিষয়টা হচ্ছে যদি রাহিন আহমেদের জায়গাতে যদি আব্দুর রহিমকে সুযোগ দেওয়া হয়, সেক্ষেত্রে দলের যে মূল পেসার মারুফ মৃধা যে এক ম্যাচ খেলে একাদশের বাইরে আছে, তাকে তারা কিভাবে খেলাবে? এখন যদি মারুফ মৃধাকেও খেলাতে চাই, সাথে আব্দুর রহিমকেও খেলাতে চাই, সেক্ষেত্রে রাহিন আহমেদ একজনকে বসালে তো হবে না, আরেকজনকে বসাতে হবে। সেই হিসাবে তাদের একটা স্পিনার কমাতে হবে, সাজিদ ইসলামকে বসাতে হবে, অথবা শেখ পারভেজ জীবনকে রেস্ট দিতে হবে, অথবা তাদের ওই মিডল অর্ডারে খেলা রিজান হোসেনকে বসিয়ে এখানে পেস কোটাটা বাড়াতে হবে। অনেকে বলতে পারে রিজান হোসেনকে বসালে তো একটা ব্যাটসম্যান কমে যাবে। আমি বলি ব্যাটসম্যান কমবে না, কারণ হচ্ছে ৯ পর্যন্ত কিন্তু ব্যাটসম্যান আছে, অর্থাৎ শেখ পারভেজ জীবনে ব্যাট করতে পারে, ৮ নাম্বার মাহফুজুর রাব্বিও কিন্তু অলরাউন্ডার। সেই হিসেবে যদি রিজানকে বসিয়ে যদি তার জায়গাতে মারুফ মৃধাকে খেলানো হয়ও, সেক্ষেত্রে সবাই এক ধাপ উপরে উঠে গেলেও ৮ নম্বর পর্যন্ত শেখ পারভেজ জীবন আমাদের ব্যাটসম্যান থাকবে, তাই সমস্যা হওয়ার কথা না। আমার পছন্দের কথা বললে আমি চাইবো যে তারা রিজান হোসেনকে কন্টিনিউ করুক, আর রাহিন আহমেদের জায়গাতে তারা আব্দুর রহিমকে খেলাক। মারুফ মৃধা ভবিষ্যতে ভালো সুযোগ পাবে, তবে রাহিন আহমেদের জায়গাতে আব্দুর রহিমকে যদি এখানে সুযোগ না দেওয়া হয়, এটা আসলে ইনজাস্টিস হয়ে যায় আব্দুর রহিমের প্রতি। সব মিলিয়ে একাদশের যদি পরিবর্তনের কথা বলা হয়, আমি দেখছি যে ওপেনিং এ দুইটা ওপেনারই পরিবর্তন হতে পারে। আদিল বিন সিদ্দিক এবং ইকবাল হোসেনকে বসে তার জায়গাতে জাওয়াদ আবরার এবং রিফাত বেককে খেলানো হতে পারে। আর বোলিং এর কথা বললে সেখানের মধ্যে রাহিন আহমেদের জায়গাতে আব্দুর রহিম পেসার, আব্দুর রহিমকে আমি একাদশে দেখছি। আপনার কাছে কি মনে হয়, একাদশ নিয়ে বাংলাদেশ নামবে নাকি একাদশটা অন্যরকম হতে পারে? আপনার পছন্দের একাদশটা অবশ্যই কমেন্টে জানাবেন। আল্লাহ হাফেজ।